थैंक यू एंड वेलकम ऑल। माध्यमिक परीक्षा 2024 अंकेर साजेशनेर समाधान द्वितीय अंश सेकेंड पार्ट। तो पेज 123 उपपाद्य 34 साजेशने रयेछे कोनो वृत्तेर एकटी वृत्तचापेर द्वारा गठित सम्मुख केंद्रस्थ कोण ओई चापेर द्वारा गठित जे कोनो वृत्तस्थ कोणेर द्विगुण। বই থেকে দেখে নেবে। এবার পেজ 127 15 নাম্বার একটা জ্যামিতি রয়েছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও এ বি 40 ডিগ্রি, ও এ বি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এবিসি 120 ডিগ্রি, এ বি সি এই কোণটা 120 ডিগ্রি, বিসিও এই কোণটা হচ্ছে y ডিগ্রি এবং সিওএ x ডিগ্রি, সিওএ x ডিগ্রি। তাহলে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। কিভাবে করব আমরা? দেখতে পাচ্ছ যে এপিসি এই যে বৃত্তচাপ আছে এপিসি, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবিসি বৃত্তস্থ কোণ, আর এ ও সি এই যে প্রবৃদ্ধ কোণটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এ এবং সি এর উপর দাঁড়িয়ে আছে, মানে এপিসি বৃত্তচাপের উপর, এ ও সি কেন্দ্রস্থ কোণ, এই যে প্রবৃদ্ধ এ ও সি কেন্দ্রস্থ কোণ। প্রবৃদ্ধ কেন বলছি? এ ও সি বলতে এই দিকটাও বোঝাতে পারে, তাই প্রবৃদ্ধ যেটা 180 বেশি সেটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। একই বৃত্তচাপের উপর মানে এপিসির উপর দণ্ডায়মান, তাই সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই এটা যদি হয় 120 ডিগ্রি তাহলে এই দিকটা কত হবে? তার দ্বিগুণ, তার মানে 240 ডিগ্রি। সেটাই বার করেছি, প্রবৃদ্ধ এ ও সি 2 গুণন বৃত্তস্থ কোণ এবিসি। তো এবিসির মান দেওয়া আছে 120, তাহলে এ ও সি কত হবে? তার দ্বিগুণ 240। তো এটা যদি 240 হয় তাহলে এক্স এর মান কত? আমরা জানি টোটাল কোণটা হচ্ছে এক বিন্দুর চারপাশে কোণ হচ্ছে 360। এ প্রান্তেরটা যদি হয় 240 তাহলে এক্স এর মান কত হবে? 360 থেকে 240 বিয়োগ করে দাও। তাই এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 মাইনাস 240 ইকুয়ালস টু 120। এবার এ কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে, বি কোণের মান 120 ডিগ্রি দেওয়া আছে, এক্স এর মান পেয়ে গেলাম আমরা 120 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত? আমরা জানি চতুর্ভুজের মোট অন্তঃস্থ কোণ হচ্ছে 360, চারটা কোণের সমষ্টি 360। এর মান জানি, বির মান জানি, এক্স এর মান জানি, তাহলে ওয়াই এর মান কী হবে? 360 থেকে এই তিনটা কোণকে বিয়োগ করে দেবো। তাই ওয়াই ইজ ইকুয়াল টু 360 থেকে এই তিনটা কোণের সমষ্টিকে বিয়োগ করলাম, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 80 ডিগ্রি। তাই এক্স এর মান 120 ডিগ্রি, ওয়াই এর মান হচ্ছে 80 ডিগ্রি। নেক্সট 136 পেজ উপপাদ্য 37 ইম্পর্টেন্ট রয়েছে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, উপপাদ্যটি বই থেকে দেখে নেবে। এবার পেজ 144-এর 10 নম্বর প্রয়োগ একটা অঙ্ক রয়েছে লম্ববৃত্তাকার চোঙের। একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হিসাব করো। বইয়ে করে দেওয়া আছে, একটু দেখে নেবে। পেজ 146 পেজের 9 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, এটা আমি এখানে করেছি। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে? 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে জল আছে, মানে লম্ববৃত্তাকার চোঙ। ওই জলের মধ্যে আরেকটা লম্ববৃত্তাকার চোঙ ডোবানো হবে নিরেট, তাহলে জলতল কতটা উপরে উঠবে? তো যে নিরেট লম্ববৃত্তাকার চোঙটি
লোহার লম্ববৃত্তাকার চোঙটি টুকরাটি ডোবানো হবে তার আয়তন যত সেই পরিমাণের জল উপরে উঠবে ডোবালে। তাহলে ওর আয়তনটাকে বার করি। তাই লম্ববৃত্তাকার চোঙাকৃতি নিরেট লোহার টুকরোর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস 5.6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসের অর্ধেক, তাই অর্ধেক করেছি 2.8 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে টুকরাটার 5 সেন্টিমিটার। তাহলে আয়তন কত? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান 22/7, মানটা না বসালেও হয়। আর স্কোয়ার, আর বলতে 2.8, স্কোয়ার আছে তাই দুবার লিখেছি, ইন্টু এইচ এর মান 5। তাহলে এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের যে টুকরা যেটা ডুবাবো তার আয়তন। তার যতটা আয়তন সেই পরিমাণের জলই উপরে উঠবে, ওটা ডুবে যাবে সেজন্য। তো জলতল কতটা উপরে উঠবে এটা ডুবালে? গ্যাস জারের জল ধরে নিলাম যে 1 সেমি উপরে উঠবে। তো 1 সেমি যদি উপরে ওঠে তাহলে উপরে ওঠা জলের আয়তন কত? গ্যাস জারের ভূমির ক্ষেত্রফল ইন্টু এক্স। তো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই যে দেওয়া আছে 7 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? আর কত? গ্যাস জারের টুকরাটার না, গ্যাস জারের আর হচ্ছে 7/2। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার বলতে 2 বার আর, 7/2 গুণ করলাম। কতটা উপরে উঠবে? ধরে নিলাম 1 সেমি জল উপরে উঠেছে টুকরাটা ডুবানোর জন্য, তাহলে এক্স দিয়ে গুণ পাই আর স্কোয়ার এইচ, ওই একই ফর্মুলা। তাহলে এই পরিমাণ জল উপরে উঠবে। এই পরিমাণ জল কেন উপরে উঠবে? ওই লোহার টুকরাটাকে ডুবানোর জন্য। তাহলে এই পরিমাণ জলের যে আয়তন, লোহার টুকরার যে আয়তন একই হবে, তাই শর্তানুসারে দুটাকে সমান করলাম। সেখান থেকে এক্সের মানটা নির্ণয় করলাম 3.2, তাই 3.2 সেন্টিমিটার উপরে উঠবে জলতল। নেক্সট 15 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যত উচ্চতা ডবল। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করো। তো লম্ববৃত্তাকার চোঙ, প্রথম ক্ষেত্রে ধরি চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমিটারে আছে যেহেতু, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা কি হবে? তার দ্বিগুণ 2r ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা পেয়েছি, তাহলে তার আয়তন কত? প্রথম ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ বলতে ব্যাসার্ধের ডবল, তাই 2r। তাই এইচ এর পরিবর্তে লিখব 2r, লিখে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তার আয়তন। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ না হয়ে 6 গুণ হতো, তো ব্যাসার্ধ তো আমরা প্রথমেই ধরে নিয়েছি আর, তার দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা কত হতো? 6 গুণ মানে 6r। তাহলে আয়তন কত হতো? ওই পাই আর স্কোয়ার এইচের সূত্র। তো পাই আর স্কোয়ার এইচ, 2 নম্বর এইচ কত? ব্যাসার্ধের 6 গুণ, তাই H2 এর পরিবর্তে লিখবো আমি 6r, যেহেতু 6 গুণ H2 মানটা। তাহলে হচ্ছে 6 পাই আর কিউব। তাহলে এই যে দুটো আয়তন, এই দুটো আয়তনের অন্তর্ফল কত? পার্থক্য কত? বলেছে 539 ঘন ডেসিমিটার। তাই এদের বিয়োগফল হচ্ছে 539। সেখান থেকে আমরা আর কিউবের মান পেয়েছি কত? 7/2 এর হোল কিউব কাটাকুটি করে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 7/2 হোল কিউব, দুই দিক থেকে কিউব বাদ দিলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু 7/2। আর ইজ ইকুয়াল টু 7/2। অঙ্কে কার মান বার করতে বলেছে? আর এর মান না, উচ্চতার মান। কোন উচ্চতা? প্রথম ক্ষেত্রে উচ্চতা। তাই প্রথম ক্ষেত্রে উচ্চতা কত? 2r। তো আর যদি হয় 7/2, তাহলে 2r মানে 2 ইন্টু 7/2, 2 কাটলো 7 ডেসিমিটার হচ্ছে চোঙের উচ্চতা। নেক্সট 148 পেজ, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক। লম্ববৃত্তাকার চোঙ, তার বক্রতলের বাইরের তলটার ক্ষেত্রফল সি বর্গ একক। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক। আয়তন হচ্ছে ভি একক, তার ভিতরে মোট আয়তন হচ্ছে ভি একক। তাহলে সি আর বাই ভি এর মান নির্ণয় করো। তো এখানে সবই দেওয়া আছে কিন্তু চোঙের উচ্চতা দেওয়া নেই, মনে করলাম এইচ। ধরি চোঙের উচ্চতা এইচ একক। তো উচ্চতা যদি এইচ একক হয়
তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল পাই। ভূমির পরিধির সঙ্গে 2 পাই আর ইন্টু এইচ, এই যে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আর আয়তন ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ পাই আর স্কোয়ার এইচ। তাহলে সি পেলাম, ভি পেলাম। সি কোথায় পেলাম? সি তো বলে দিয়েছে, ক্ষেত্রফলকে সি বলেছে, তাই সি লিখলাম। আর সূত্র অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ফেললাম। বলে দিয়েছে আয়তন ভি, আর সূত্র দিয়ে আমরা পাই আর স্কোয়ার এইচ পেলাম। দুটো পেয়ে গেলাম। কার মান বার করতে বলছে? সি আর বাই ভি। তো সি আছে, ভি আছে, এবার আমরা সি আর বাই ভি এর মান বার করব। তো সি আর বাই ভি, সি এর মান বসিয়েছি, নিচে ভি এর মান বসিয়েছি, আর আর কে আরই রেখেছি। তাতে কাটাকুটি করে দেখতে পাচ্ছি উপরের সব লেটার নিচের সব লেটার কাটাকুটি করে 2 বাঁচলো, তাই সি আর বাই ভি এর মান হচ্ছে 2। নেক্সট 5 নাম্বার, একটি লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে বলেনি, আমাদেরকে হিসাব করে বার করতে হবে। তাহলে ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। তাহলে আয়তন পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাই, পাই আর স্কোয়ার এইচ। এখানে ব্যাসার্ধ উচ্চতা কিছুই দেওয়া নেই, সবগুলো আমরা ধরে নিলাম যে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমিয়ে দেব, হ্রাস করব, উচ্চতা 50% বৃদ্ধি করব। তাতে যে ব্যাসার্ধ যে উচ্চতা দাঁড়ালো তার পরিপ্রেক্ষিতে আবার আয়তন বার করব। এই যে আরেকবার আয়তন বার করা হয়েছে। তাহলে কী বলছি? ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস পাই। 50% হ্রাস পাই মানে 100 থাকলে 50 হয়ে যায়। তাহলে 100 থাকলে 50 হয়, 100 থাকলে 50 হয়, তাহলে আর থাকলে কত হয়? আর দিয়ে গুণ। 100 থাকলে 50 হয় মানে কি? হাফ হয়ে যায় তো। তাহলে আর যেটা ছিল ওটা হাফ হয়ে যাবে r/2। উচ্চতা 50% বৃদ্ধি করা হয়েছে, তার মানে 100 যদি থাকে 100তে 50 বাড়ে, তাহলে দাঁড়ায় কত? 100তে আরও 50 বাড়ে, মানে 150 হয়ে যায় সব মিলাই। তাহলে 100 থাকলে 150 হয়, তাহলে এইচ ছিল উচ্চতা, তাহলে 100 থাকলে 150 হয়, এইচ থাকলে কত হয়? এইচ দিয়ে গুণ করলাম 3h/2। তবে পরিবর্তিত ব্যাসার্ধ পেয়েছি, পরিবর্তিত উচ্চতা পেয়েছি, আবার আমরা পাই আর স্কোয়ার এইচ লিখব। পাই আর স্কোয়ার বলতে পরিবর্তিত আর যেটা, এইচ বলতে পরিবর্তিত এইচ যেটা, তাদের নিয়ে পাই আর স্কোয়ার এইচ বানাবো। তাহলে 3/8 পাই আর স্কোয়ার এইচ হলো। এবার চিন্তা করব যে প্রথম ক্ষেত্রে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, 50% হ্রাস বৃদ্ধির মাধ্যমে দাঁড়ালো 3/8 পাই আর স্কোয়ার এইচ। কোনটা বড়? আয়তনটা বাড়লো না কমলো? দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশ আসছে, উপরে কম আছে, 8-এর চাইতে উপরে কম 3 আছে। তো যদি লব ছোট হয় তাহলে এটা লঘিষ্ঠ ভগ্নাংশ। লঘিষ্ঠ ভগ্নাংশ মানে কি? এটার চাইতে কম। এটা তো এক গুণ আছে, আর এটা হচ্ছে 8-এর 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ, এটা পুরো ভাগ। তাহলে এটা ছোট হয়েছে, তাই এখান থেকে বিয়োগ করতে হবে। এটা বড় আছে, তাই এটা থেকে এটা বিয়োগ করতে হবে। কমে গেছে আয়তনটা, তাই v1 মাইনাস v2, পরিবর্তিত হ্রাস পাওয়া আয়তন v1 মাইনাস v2। তাই আয়তন হ্রাস যখন শতকরা বার করব, তাহলে পরিবর্তন v1 মাইনাস v2 কত ছিল? ফার্স্টে এত ছিল, তো আমাদের ফর্মুলাটা হচ্ছে পরিবর্তিত মান বাই প্রথম মান ইন্টু 100%। পরিবর্তিত মান মানে বিয়োগ ফলটা ডিভাইডেড বাই প্রথম মান যেটা ফার্স্টে ছিল ইন্টু 100%। তো সেটা বসিয়েছি। এখানে দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, নিচেও পাই আর স্কোয়ার এইচ, তাই পাই আর স্কোয়ার এইচ কমন নিয়েছি, উপর নিচে কেটে দিয়েছি। শুধু মানগুলো রয়েছে 1 মাইনাস 3/8, আর নিচে 1 বলতে তো না লিখলেও চলে। তো 1 মাইনাস 3/8 এটা হিসাব করলে কত হয়?
শর্টকাট বুদ্ধি হচ্ছে 8 আর 3 বিয়োগফলটা উপরে লেখো। সোজা ভাষায় 8 ভাগের 3 ভাগ বিয়োগ হয়েছে, 8 ভাগের 3 ভাগ বিয়োগ হয়ে গেলে আরও 5 ভাগ আছে 8 ভাগের, তাই 8 ভাগের 5 ভাগ আছে। 1 বলতে গোটা, গোটা অংশ থেকে 8 ভাগের 3 ভাগ বিয়োগ হয়ে গেল, তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ চলে গেছে, তো 8 ভাগের মধ্যে 5 ভাগ আছে, তাই 8 ভাগের মধ্যে 5 ভাগ ইন্টু 100%, কাটাকুটি করে 62.5%। এবার করণী সরল করো, পেজ 161। দেখতে পাচ্ছ 161-র 2-এর সি নাম্বারটা, এটা সরল করতে হবে। তো প্রথমে যেটা করা হলো 4√3 2 - √2, এটা 30 / 4√3, এখানে √18 আছে, মনে রাখতে হবে 18 মানে কি 9 × 2, 9-এর তো বর্গমূল হয়, কত হয় 3, তাই 18 বলতে 9 × 2, আবার 9-এর বর্গমূল হয় 3, তাই 9 বর্গমূলটা বাইরে বেরিয়ে 3 হয়ে গেছে। বাই √18 এরকমও লেখা যায় 3 × 3 × 2, ডাবল 3, বাইরে বেরিয়ে যাবে একটা 3 হিসাবে। ঠিক সেরকম উপরে √18, 9 × 3, 9টা বাইরে বেরিয়ে গেল বর্গমূল হয়ে 3 হয়ে, তো 9 × 2, 9 × 2-এর 2টা ভিতরে থেকে গেল। ঠিক সেরকম নিচে 3 আছে, √12 কত হবে, 12 মানে কত 2 × 2 × 3, তো দুটো 2 পাচ্ছি, বা 4 × 3, তো 4-এর তো বর্গমূল হয়, তাই 4-এর বর্গমূল 2 বাইরে চলে আসলো, 3-এর বর্গমূল হয় না, ভিতরে থেকে গেল। তো এভাবে করে নেওয়া হলো। এরপর প্রথম অংশটার আমরা হরের করণী নিরসন করব, দ্বিতীয় অংশটার আমরা হরের করণী নিরসন করব, তৃতীয় অংশটার আমরা হরের করণী নিরসন করব, করার পরে 3টাকে পাশাপাশি বসিয়ে হিসাব করব। তো নিয়ে আসলাম প্রথম অংশ 4√3 / 2 - √2। একটু স্টেপ জাম্প করেছি। হরের করণী নিরসন মানে কি, এর উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ। 2 - √2 আছে, আমরা 2 + √2 দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। কেন, ভগ্নাংশ উপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করলে দেখতে আলাদা হয়, কিন্তু মানটা সমান থাকে, তাই সমান চিহ্ন লিখেছি। তাই 2 + √2 দিয়ে উপরে গুণ করলাম, আর 2 + √2 দিয়ে নিচেও গুণ করলাম। তো নিচে তো 2 - √2 ছিলই, আবার গুণ করলাম 2 + √2 দিয়ে, মাইনাস চিহ্ন ছিলই, তাই প্লাস চিহ্ন দিয়ে গুণ করলাম। তাতে লাভ কি, ওই যে a + b × a - b, এই চেহারায় আসবে, মাইনাস থাকলে প্লাস দিব, প্লাস থাকলে মাইনাস দিব, তার মানে a + b আর a - b এই চেহারায় নিয়ে আসছি। কেন, a² - b² দুটো স্কোয়ার হবে, তাহলে রুট ফুটগুলো স্কোয়ার করলে কি হবে, রুট থাকবে না, সেই কারণে আমরা 2 + √2 দিয়ে উপরে গুণ, 2 + √2 দিয়ে নিচে গুণ, তাতে 2 - √2 ছিলই, আবার 2 + √2 নিচে গুণ করেছি, ওই লাইনটা লিখে নিই। তাহলে কি হচ্ছে একবারে a + b × a - b চেহারায় a² - b²। এই যে রুটের স্কোয়ার করবে, রুট থাকবে না, তার মানে হরের করণী নিরসন হবে, সেই জন্য এটা করা হয়েছে। তো a² - b² যদি করি কি দাঁড়াচ্ছে, উপরে 4√3 × 2 + √2, আর নিচে কত হচ্ছে 2 × 2 = 4, এটা হয়ে যাচ্ছে 2 বর্গ, আর বর্গমূল কাটাকুটি চলে যায়, √2 স্কোয়ার করলে 2 হয়, তো 4 - 2 মানে 2 হচ্ছে নিচে, তো নিচে হচ্ছে 2, আবার 4-এর সঙ্গে উপর নিচে কাটাকাটি করলো, করার পরে 2√3 আর 2 গুণ করলে কত হয় 4√3, 2 আর 2 4, √3 থেকে গেল। এটার সঙ্গে যদি এটা গুণ করি কি হবে, রুটের ভিতরে রুটের সঙ্গে গুণ, √3 √2 গুণ করলে √6 আর 2। দ্বিতীয় অংশে ঠিক অনুরূপভাবে আমরা কি ছিল, নিচে ছিল 4√3 - 3√2, তো প্লাস দিয়ে উপর নিচে গুণ করব, নিচের যা চিহ্ন আছে উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ, তাহলে 4√3 + 3√2 উপরে গুণ করব, এই যে 4√3 + 3√2 দিয়ে উপরে গুণ করেছি, নিচেও করেছি, তো নিচে a + b × a - b, তাই দুটো টার্মের a² - b² হলো। লাভের লাভ কি হলো, √3 আর থাকবে না, 4 × 4 = 16 স্কোয়ার যদি করি, 4 × 4 = 16, আর √3টা হয়ে গেল 3, √3 3, 16 × 3 = 48, এখানে 3 × 3 = 9, 9 × 2 = 18, 48 থেকে 18 বিয়োগ করলে 30,
নিচের 30 উপরে 30 কেটে যাচ্ছে, তাহলে 4√3 প্লাস 3√2 হচ্ছে দ্বিতীয় অংশটা। অনুরূপে তৃতীয় অংশটা করা হয়েছে 3 প্লাস 2√3 দিয়ে উপর নিচে গুণ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে -3, -3 যদি হয় সেই -3 আর 3 যদি কেটে দিই তো মাইনাস দিয়ে উপরটাকে গুণ করতে হবে। 3 স্কোয়ার মানে 9, 2√3 স্কোয়ার করলে 2 দিয়ে 4, 4 3 12, 2 করলে স্কোয়ার করলে 2 দিয়ে 4 হয় কি না, আর √3 স্কোয়ার মানে কি 3 হয়, তাহলে 4 গুণন 3 মানে 12, 9 থেকে 12 বিয়োগ করলাম তো -3, 3 3 কেটে গেল কিন্তু মাইনাসটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে -3√2 -2√6। এবারে যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ তাদেরকে পাশাপাশি বসাবো। প্রথম অংশের মান বেরিয়েছিল 4√3 প্লাস 2√6, 4√3 প্লাস 2√6। দ্বিতীয় অংশ মাইনাস দেওয়া ছিল, আমরা ভিতরের টার্মটার মান বার করেছি কিন্তু মাইনাসটা তো থাকবে, তাই দ্বিতীয় অংশ -4√3 প্লাস 3√2। তৃতীয় অংশের মান কত, -3√2 -2√6। তৃতীয় অংশ আমাদের কী ছিল, মাইনাস ছিল, তো এটার মান তো বেরিয়েছে মাইনাস দিয়ে, আবার এটা আছে মাইনাস, তো সবগুলো প্লাস হয়ে যাবে, তাই সবগুলো প্লাস হয়ে গেছে। করে দেখলাম কাটাকুটি করে 2√6 আর লাস্টে একটা প্লাস 2√6 মানে 4√6 বাঁচলো, তাই এটাই হচ্ছে অ্যান্সার। অনুরূপে ডি নাম্বার, প্রথম অংশ আছে হরের করণীয় নিরসন করছি, যা ছিল বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো রুটের যদি স্কোয়ার করি কী হয়, রুটে আর স্কোয়ার আউট হয়ে যায় মানটা থেকে শুধু, তাই √3 স্কোয়ার মানে 3 মাইনাস √6 স্কোয়ার মানে 6, প্লাস ছিল তাই মাইনাস দিয়ে উপর নিচে গুণ করেছি। এবার 3 থেকে -6 যদি 3 - 6 করি তো -3 হয়, -3 3 নিচের 3 উপরে কাটা গেল কিন্তু মাইনাসটা গিয়ে সবার সঙ্গে গুণ হবে, তাই মাইনাস কত হবে √6 মাইনাস মাইনাসে প্লাস √2 আর √6 √12, √12 মধ্যে 4 গুণন 3 তো 12 মানে কি 4 গুণন 3, 4-এর আবার 2 বেরিয়ে যাবে, এই যে √12 4 গুণন 3, 4 থেকে 4-এর যেহেতু বর্গমূল হয় 2 হয়ে গেল বাইরে, 3-এর তো বর্গমূল হয় না থেকে গেল, এটা হলো। ঠিক সেরকম দ্বিতীয় অংশ বার করব, দ্বিতীয় অংশ হরের করণীয় নিরসন করলাম, তৃতীয় অংশও তাই করলাম, করার পর 3টা অংশকে একসঙ্গে পাশাপাশি লিখলাম। লেখার পরে চমৎকার বিষয় কী হচ্ছে, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা টার্ম একই মানে বিপরীত চিহ্নে রয়েছে, -√6 তো প্লাস √6 বাদ গেল, প্লাস 2√3 তো -2√3, -3√2 তো প্লাস 3√2, বিপরীত চিহ্নে সমান মান তাই কেটে কুটে 0 উত্তর হলো। নেক্সট 5 নাম্বার সরল করো। এই রাশিটার সরলতম মান 14 হলে x এর মান কি কি হতে পারে। তো যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে লিখলাম, লেখার পরে দেখছি যে খানিকটা ম্যাচিং আছে। কি ম্যাচিং, একই টার্ম এখানে প্লাস এখানে মাইনাস, ওই টার্মটাই এখানে মাইনাস এখানে প্লাস, তো মাইনাস প্লাস আছে a মাইনাস, এটা যদি b ভাবি a মাইনাস বি a প্লাস বি, এটা যদি a ভাবি তো এটাও a কি না, এটা যদি b ভাবি তো এটাও b কি না, ম্যাচিং আছে, তো a মাইনাস বি a প্লাস বি। তো এই দুটাকে যদি গুণ করি তাহলে √ফুট থাকবে না, কি করে গুণ করা যাবে, এই দুটাকে সরল লসাগু করি, মনে করলাম এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ করব তাহলে হরের লসাগু করতে হবে, এদের লসাগু কী হবে, এদের গুণফলটা, তো এদের গুণফলটা হলো লসাগু, এই দুটো লসাগু করলাম গুণফলটা। তো গুণফল মানে কি a মাইনাস বি a প্লাস বি, তো গুণফল মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বির গুণফল কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই এক্সের স্কোয়ার মাইনাস এম টার্মটার b ভেবেছি b এর স্কোয়ার, তো b এর স্কোয়ার করতে গেলে রুট আর স্কোয়ারে তো ক্যান্সেল হয়ে যাবে, এটা পড়ে থাকবে, তো এটা থাকলো, এখানে রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকবে, কিন্তু মাইনাসের ধাক্কা খেয়ে চিহ্নগুলো পাল্টে যাবে, তাই এক্স স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস আর এই -1টা হয়ে যাবে +1, যেহেতু মাইনাস গিয়ে মাইনাসকে প্লাস বানিয়ে দিচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাবে, নিচে 1 থাকবে, নিচে 1 থাকা মানে না থাকা সমান ব্যাপার, নিচে 1টাকে ধরতে হবে না। আর উপরে কী হয়েছে,
এই সমস্ত ক্ষেত্রে নিচের হর দুটো যদি ডাইরেক্ট লসাগু হয় তাহলে কোণাকুণি গুণ করে উপরে বসাতে হয়। তাই এটার সঙ্গে এটা গুণ করলাম তো হোল স্কোয়ার হলো, একই জিনিস যেহেতু হোল স্কোয়ার। আবার এই কোণাকুণি গুণ করে উপরে বসবে, এখানে কি বসবে এই কোণাকুণি গুণ করে একই জিনিস, তাহলে বি এর স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র কী হয়, প্লাস 2ab মাইনাস 2ab বাদ চলে যায়, এখানকার এ স্কোয়ার বি স্কোয়ার বাঁচে, এখানকার এ স্কোয়ার বি স্কোয়ার বাঁচে, তাহলে দুবার এ স্কোয়ার দুবার বি স্কোয়ার বাঁচে, তাই 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার উত্তর হয়। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলে কী হবে, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাঁচবে, তাই 2 এই যে 2 × a স্কোয়ার প্লাস এটা বি ভেবেছি তো বি এর স্কোয়ার। তো বি এর স্কোয়ার মানে কি, রুটের যদি স্কোয়ার করি রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 1 হয়, এই সূত্র ফেলেছি। তাহলে কী হচ্ছে 2 দুটো এক্স স্কোয়ার মাইনাস 1, এটা উত্তর। এটা হচ্ছে তাহলে রাশিটার সরলতম মান। কিন্তু বলে দেওয়া আছে যে সরল ফল হচ্ছে 14, তার মানে এটাই 14, তাই প্রশ্ন অনুসারে এটা ইকুয়াল টু 14। 2 এদিকে গুণ আছে, উপরে গিয়ে ভাগ হলো 7 হলো, মাইনাস 1টা উপরে গেল তাহলে প্লাস 1 হলো, তাহলে 7টা 8 হয়ে গেল। 2x স্কোয়ার ইকুয়াল টু 8, আবার 2টার দিকে গুণ আছে, উপরে গিয়ে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেলে বা বলতে পারি 2 দিকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু কি প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার, 2 দিক থেকে স্কোয়ার বাদ দিলাম, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে বলছে x এর মান কী হতে পারে, প্লাস 2 হতে পারে, মাইনাস 2 হতে পারে। 6 নম্বর, যদি a ইকুয়াল টু √5 + 1 ডিভাইড বাই √5 - 1 আর b √5 - 1 ডিভাইড বাই √5 + 1 হয়, তবে এটার মান নির্ণয় করো। আবার যদি তোমরা নজর দাও দেখতে পাবে যে একই রকম এর মানটা যেমন আছে বির মানটা সেরকমই আছে, খালি উল্টে গেছে, অনন্য হয়ে গেছে। এখানে নিচে মাইনাস ছিল, এখানে উপরে মাইনাস হয়েছে, এখানে উপরে প্লাস ছিল, এখানে নিচে প্লাস হয়েছে। এই সমস্ত অঙ্কের বেলায় মনে রাখতে হবে যে আমাদের এ এবং বিকে একবার গুণ করতে হয়, মানে এ বির মান বার করতে হয়, আরেকবার এ প্লাস বি এর মান বার করতে হয়। তোমরা প্রথমে এ প্লাস বি এর মান বার করব, এ প্লাস বি মানে এর মান প্লাস বি এর মান। নিচে দেখতে পাচ্ছি একই রকম কিন্তু বিপরীত চিহ্ন, তাই নিচেরটা লসাগু করব পূর্বের অঙ্কের মতন। লসাগু করলে কি হবে, দুটার গুণফল, লসাগুটা হবে এটার আর এটার গুণফল, যেহেতু আলাদা আছে। কিন্তু এ দুটার গুণফল মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এই দুটার গুণফল মানে কিছুই নয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই এই দুটার লসাগু করব, সেটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে √5 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে √5 এর স্কোয়ার মানে 5, 5 বিয়োগ 1 মানে নিচে 4 হয়ে যাচ্ছে। আর উপরে কি হবে, কোণাকুণি গুণ করে এখানে স্কোয়ার বসলো, এই দুটা গুণ করে এখানে হোল স্কোয়ার বসলো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার ওই রকম 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বলতে এটার স্কোয়ার করলে কত হবে, 5 হবে, প্লাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে কত হবে, 1 হবে, তাই 5 + 1 হচ্ছে উপরে। তো 5 + 1 মানে 6, তো 2 × 6 উপরে, নিচে 5 বিয়োগ 1 মানে 4, কাটাকুটি করে 3 বেরোচ্ছে, মানে এ প্লাস বি এর মান 3 বার হলো। এবার এ প্লাস বি বার করার পরে এ বির মান বার করতে হবে। তো এ বি মানে কি, এর মান ইন্টু বি এর মান, তাহলে এটা আর এটা গুণ করব। গুণ করার সময় দেখছি কোণাকুণি ম্যাচিং হয়েছে উপর নিচে, তো উপর নিচে তো কাটাকুটি যায়, তো এটার সঙ্গে এটা কাটাকুটি গেল, এটার সঙ্গে এটা কাটাকুটি গেল, সবগুলা কেটে কমপ্লিট, তাই আমাদের কাটাকুটিতে 1 হলো উত্তর। তাহলে এ প্লাস বি আর এ বির মান যখন পেয়ে গেলাম, তখন আসবো আমরা যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেই রাশিটাকে নিয়ে আসলাম। এই রাশিটাকে এমন করে সাজাবো যাতে এ প্লাস বি এর মানটা পুট করতে পারি এবং এ বির মানটা পুট করতে পারি। কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একদিকে আনলাম সূত্রের জন্য, প্লাস এ বিটাকে রেখে দিলাম সাইডে। নিচেও তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে একদিকে আনলাম আর মাইনাস এ বিটাকে সাইডে রেখে দিলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র উপরে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিচে ফেলবো। দুটো সূত্র আছে, প্লাসের সূত্র ফেলবো যেহেতু প্লাসের মান আমাদের দেওয়া আছে হাতে।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বসালাম। আর সাইডে যা ছিল প্লাস এবি মাইনাস এবি প্লাস এবি মাইনাস এবি যেমন ছিল তেমন থাকলো। সমান চিহ্ন দিয়েছি তাই চেহারা পাল্টাইছে, রূপ পাল্টাইছে, কিন্তু মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে যা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b মানে তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে যা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b মানে তাই। সঙ্গে উপরে প্লাস এবি ছিল আছেই, নিচে মাইনাস এবি ছিল আছেই। এবার আমরা মানগুলো বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বির মান কতবার করে রেখেছি 3, তো 3 এর স্কোয়ার, মাইনাস 2ab প্লাস এবি, তো মাইনাস এবি বাঁচলো যার মান 1, নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, এ প্লাস বি এর মান 3 যেহেতু, মাইনাস 2ab মাইনাস এবি, মাইনাস 2টা এবি আর মাইনাস 1টা এবি, তো মাইনাস 3টা এবি, তো মাইনাস 3টা এবি, তো মাইনাস 3 আর এবির জন্য 1, এই যে এবির মান বেরিয়েছে। তাহলে উপর হিসাব করলে 9 বিয়োগ 1 মানে 8, নিচে 9 বিয়োগ 3 মানে 6, কাটাকুটি করলে 4/3 মানে 1 পূর্ণ 1/3। এবার 8 নম্বর অঙ্কটি, x এর মান দেওয়া আছে √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 এবং xy এর মান দেওয়া আছে 1। তাহলে এই রাশিটার মান প্রমাণ করতে হবে 12/11। এই অঙ্কটার মতোই খালি একটু চেঞ্জ করে দেওয়া আছে। এখানে a b এর মান আলাদা করে দেওয়া ছিল, আমরা গুণফল a b এর মান নির্ণয় করেছিলাম 1, আর এখানে গুণফল xy এর মান দেওয়া আছে 1 আর x এর মান দেওয়া আছে, y এর মানটা আমাদের বার করে নিতে হবে বুদ্ধি করে। কীভাবে দেখো, xy ইজুকাল টু 1, গুণফল ইজুকাল টু 1, তাহলে y এর মান কী হবে, এদিকে x ছিল গুণ, ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল 1/x, মানে y এর মান y ইজুকাল টু 1/x। তো x যা আছে 1/x কী হবে, ওটাকে উল্টাই দিতে হবে, তাই x এর মানটাকে অনন্যক করে দিলাম, 1/x মানে কি x এর অনন্যক, তো এটা হয়ে গেল। প্লাস উপরে ছিল ওটা মাইনাস, প্লাসটা উপরে ছিল নিচে নেমে গেল, মাইনাসটা নিচে ছিল ওটা উপরে উঠে গেল y এর বেলায়। তাহলে এখানে যেমন ছিল প্লাস মাইনাস উল্টে গেছিলো, এখানেও ঠিক x এর মানে প্লাস উপরে মাইনাস নিচে, প্লাস মাইনাস, আর y এর মান অনন্যক হওয়াতে মাইনাস প্লাস হয়ে গেল, উপরে মাইনাস নিচে প্লাস, এটা এটা দেখতে একই রকম শুধু উল্টে গেছে, অনন্য হয়ে গেছে। আবার একইভাবে আমরা কি করব, x প্লাস y বার করব, এখানেও যেমন a প্লাস b বার করেছিলাম, এখানে x প্লাস y বার করব, এখানে ab বার করেছিলাম, এখানে ab তো দেওয়াই আছে তাই শুধু x প্লাস y বার করব। একই রকমভাবে নিচের দুটোকে লসাগু করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, করার পরে রুটগুলো উঠে যাবে, উঠে গিয়ে পাঁচ মান বেরোলো কার, x প্লাস y এর মান। এবার বাম পক্ষ নিয়ে আসলাম, বাম পক্ষ নিয়ে আসার পরে একই রকম x স্কোয়ার প্লাস y স্কোয়ারকে পাশাপাশি করলাম, প্লাস xy-কে সাইডে রেখে দিলাম, নিচেও তাই। x স্কোয়ার প্লাস y স্কোয়ার সূত্র কি, x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy, নিচেরটাও x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy, আর সাইডে যেমন ছিল তেমনই আছে। একই রকমভাবে এটার মান বসাবো 5 স্কোয়ার, এখানে দুটা xy মাইনাস একটা xy প্লাস, তো একটা xy প্লাস একটা xy মাইনাস বাদ চলে গেল, আর আরও একটা মাইনাস xy থেকে গেল, তাই আরও একটা মাইনাস xy, তো আর একটা -1, নিচে মাইনাস দুটা xy মাইনাস একটা xy মাইনাস 3টা xy, তো -3, xy এর মান যেহেতু 1। এখানে হিসাব করলাম 24/22, 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 12/11, 12/11 প্রমাণ করতে বলেছিল এটা ইকুয়াল টু 12/11, তো এটা দিয়ে শুরু করলাম, অটোমেটিক 12/11 আসলো, তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এরপরে 162 পেজ, 10-এর সি এর 2 নাম্বার, √3 - 5 এর অনুবন্ধীকরণী কি? অনুবন্ধীকরণী বা পূরককরণীর মানে কি, রুটের চিহ্ন একটা পাল্টাতে হবে, দুটোর চিহ্ন পাল্টালে হবে না, বা মূলদ সংখ্যার চিহ্নটা পাল্টালেও হবে না, রুটের চিহ্নটা পাল্টে দিতে হবে। যদি দুটাই রুট থাকতো তাহলে যে কোনো একটা রুটের চিহ্ন পাল্টাতাম, অনুবন্ধীকরণী পেতাম, কিন্তু এখানে একটাতেই রুট আছে, এখানে রুট নেই, তো যেটাতে রুট আছে তার চিহ্ন পাল্টাতে হবে। তো এখানে আছে মনে মনে প্লাস চিহ্ন, অনুবন্ধীকরণী করতে গেলে রুটের চিহ্নটা পাল্টাই, প্লাসটা মাইনাস হয়ে গেল, আর বাকি যেমন ছিল তেমনই
ভুল করেও দুটার চিহ্ন পাল্টাবেন একসঙ্গে। তাই অনুবন্ধী করণী হচ্ছে এটা। এরপর 172 পেজে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এবারের জন্য ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম ত্রিভুজ এঁকে তাদের পরিবৃত্ত অঙ্কন করা যায়। আমি এখানে দেখাতে পারছি না, তাই আমার যে ইউটিউব চ্যানেল আছে স্পেশাল সায়েন্স ক্লাসেস, সেখানে সম্পাদ্য প্লেলিস্টে গিয়ে সম্পাদ্য সার্চ করলে সমস্ত রকম সম্পাদ্য পাওয়া যাবে। সেখানে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন খাতা কলমে এঁকে দেখানো হয়েছে। পেজ 278 মধ্য সমানুপাতি নির্ণয়, এটাও ইম্পর্ট্যান্ট। এটাও রয়েছে আমার ইউটিউব চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস, সেখান থেকে তোমরা দেখে নেবে। √12, √31, √15 এরকম মধ্য সমানুপাতি নির্ণয় এবারের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি নির্ণয় খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট পেজ নাম্বার 184 কি আছে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3টা গোলককে গলিয়ে একসঙ্গে মিশিয়ে বড় গোলক তৈরি করা হলো, এর মানেটা দাঁড়ালো 3টি ছোট গোলকের আয়তনের সমষ্টি 3টি ছোট গোলকের মোট আয়তন যা বড় গোলকের আয়তন তার সমান। কারণ 3টা ছোট গোলক মিলেই তো বড় গোলকটা হয়েছে, তাই 3টা ছোট গোলকের আয়তন বার করব আর বড় গোলকের আয়তন বার করব, দুটাকে সমান দেখাবো, সেখান থেকে বড় গোলকের ব্যাসার্ধ পেয়ে যাব। তো গোলক 3টির ব্যাসার্ধ দেওয়া আছে R1 3 সেমি, R2 4 সেমি, R3 5 সেমি। তাহলে তাদের আয়তন কত? গোলকের আয়তনের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে তোমাদের, 4/3 পাই আর কিউব। তাহলে প্রথম গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, না R1 কিউব, যেহেতু R1 প্রথম গোলকের ব্যাসার্ধ। দ্বিতীয় গোলকের 4/3 পাই R2 কিউব। তৃতীয় গোলকের 4/3 পাই R3 কিউব। এবার R1 এর মান 3, তো 3 এর কিউব। R2 এর মান 4, তো 4 এর কিউব। R3 এর মান 5, তো 5 এর কিউব। অর্থাৎ প্রথম গোলকের আয়তন 4/3 পাই 3 কিউব। দ্বিতীয় গোলকের 4/3 পাই 4 কিউব, 4 যেহেতু ব্যাসার্ধ। তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই 5 কিউব, 5 যেহেতু তৃতীয় গোলকের ব্যাসার্ধ। তা তাদের 3টার মোট আয়তন কত? 3টা যোগ করলাম, 4/3 পাই কমন নিলাম, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেমি হচ্ছে। ধরি বড় গোলকের ব্যাসার্ধ যেটা বার করতে হবে, মনে করে নিলাম ওটা 8 সেমি। তো বড় গোলকটার ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব ঘন সেমি। বড় গোলকের যা আয়তন, সেই আয়তনটা কার সঙ্গে সমান? ছোট গোলকগুলো গলায় তো তৈরি হয়েছে, তাই ছোট গোলকের আয়তনের সমান। তাই ছোট গোলকের মোট আয়তন আর এই বড় গোলকের আয়তন সমান দেখিয়েছি। সেখান থেকে 4/3 কাটা, দুই দিক থেকেই পাই দুই দিক থেকেই কাটা, আর কিউব ইজিক্যাল টু এটাকে যদি কিউব বানাই তো 6 এর কিউব হয় 216, তাই আর কিউব ইজিক্যাল টু 6 কিউব। দুদিকেই মাথায় মাথায় কিউবে কিউবে বাদ, তাহলে আর ইজিক্যাল টু 6। তাই বড় গোলকের আয়তন হবে, বড় গোলকের ব্যাসার্ধ হবে 6 সেমি। নেক্সট 14 নম্বর, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লেখো। একই টাইপের। বড় গোলকের ব্যাসার্ধ 8, তাহলে আয়তন কত বার করেছি? 4/3 পাই আর কিউব। ছোট গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাই ছোট গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর কিউব বলতে 1 এর কিউব, মানে 4/3 পাই ঘন সেমি। বড় গোলক গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে, তার মানে কি ছোট গোলকগুলার মোট আয়তন, সব ছোট গোলকের মিলে মোট আয়তন যা বড় গোলকের একার আয়তন, তাই যেহেতু বড় গোলক থেকে ছোট গোলক তৈরি, তাই বড় গোলকের মোট আয়তন আর ছোট গোলকগুলার, মনে করলাম n সংখ্যক ছোট গোলক তৈরি করা হয়েছে, একটা ছোট গোলকের আয়তন এটা, তাহলে n সংখ্যক ছোট গোলকের আয়তন কত? এতটা। তো সমস্ত ছোট গোলকের আয়তন এতটা। এটা কার সঙ্গে সমান? বড় গোলকের সঙ্গে সমান। তাই ছোট গোলকগুলির সম্মিলিত আয়তন
ইজ ইকুয়াল টু বড় গোলকের আয়তন, সেটাই শর্তানুসারে করেছি। সেখান থেকে n ইজ ইকুয়াল টু 512 উত্তর এসছে, মানে ছোট গোলক 512টা তৈরি করা যাবে। নেক্সট পেজ 184, 15A 4 নম্বরটি, দুটি নিরেট গোলকের বক্রতলের দুটি নিরেট মানে ঠাসা দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? মাথায় রাখতে হবে বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলে ব্যাসার্ধের স্কোয়ার থাকে আর আয়তনে ব্যাসার্ধের কিউব থাকে। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, আর কিউব, আর ক্ষেত্রফলে আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলে ব্যাসার্ধের স্কোয়ার আছে আর আয়তনের ফর্মুলাতে ব্যাসার্ধের কিউব আছে। তো ক্ষেত্রফলে যদি এটা হয় 16:9, তা আর এর স্কোয়ার দিয়ে এটা আসছে, তাহলে আর মানে কি 4 আর 3, আর এর স্কোয়ার করে অনুপাতটা হচ্ছে 16:9, তাহলে আর হচ্ছে 4:3, আর আয়তনে কি থাকবে? আর এর কিউব, তা 4 আর 3 এর কিউব করলে কত হবে? 64 আর 27, তাই তো? এই যেখানে সংক্ষেপে করেছি, ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 এবং R2, তাহলে ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাহলে R1:R2 বেরিয়েছে কত? 4:3। এবার কিউব করব, কিউব করলে 64/27, আর এটার কিউব করে আয়তনের ফর্মুলা নিয়ে আসলাম, 4/3 পাই দিয়ে উপর নিচে গুণ করলাম, তো আয়তন হয়ে গেল V1/V2 ইজ ইকুয়াল টু 64/27। ক্ষেত্রফলের অনুপাত দিয়ে যেটা দেওয়া আছে মনে করবে ওটা ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাত, তা দুদিকেই বর্গমূল করলাম, 4/3 আসলো। আয়তনের অনুপাত চেয়েছে, আয়তন মানে দুদিকে কিউব করতে হবে, আবার কিউব করলাম 64/27 আসলো, তো 64/27 শর্টকাট এরকম করলেই চলে। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ। একটি তল বিশিষ্ট ঘনবস্তু, উত্তর হচ্ছে গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? গোলকে কোনো সমতল থাকে না, অর্ধগোলকেও কোনো সমতল থাকে না, কিন্তু নিরেট অর্ধগোলক যদি হয়, নিরেট অর্ধগোলক মানে কীরকম? বাটির মতো। মনে করলাম যে একটা পেয়ারা বা একটা গোলাকার ফল হাফ করলাম, হাফ করলে কী হবে? এই যে এটা সমতল আসবে মুখেরটা, তাহলে একটা সমতল থাকবে। 196 পেজ, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, তাহলে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে লাগাতে হবে? এটা ভেদের নিয়ম অনুযায়ী করতে বলেছে, একটা লাইন বাদ পড়েছে লিখতে, কতজন লোককে লাগবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো, ওই কথাটা বাদ পড়েছে মনে হয়। তো 50 জন লোকের 18 দিন সময় লেগেছে, তাহলে 18 দিনে কাজটা করতে গেলে 50 জন লাগবে, 15 দিনে করতে গেলে কতজন লাগবে? ভেদ তত্ত্বের মাধ্যমে করতে হবে। তো ধরি গ্রামবাসীর সংখ্যা, মানুষজনের সংখ্যা m দিয়ে প্রকাশ করছি, দিন সংখ্যা ডেকে d দিয়ে প্রকাশ করছি। যে কোনো অক্ষর ধরলেই পারবে তোমরা, যে কোনো অক্ষর নিলেই হবে। বোঝার জন্য আমি ম্যান ফর মানুষ তাই m ধরেছি, ডে ফর দিন তাই d ধরেছি। কাজের পরিমাণ যদি স্থির থাকে, গ্রামবাসীর সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। আগে সম্পর্কটা নির্ণয় করতে হবে দুটোর মধ্যে। সম্পর্ক বলতে যদি মানুষ বেশি হয় তাহলে অল্প সময়ে কাজটা হবে, কিন্তু মানুষ যদি কমে যায় তাহলে ওই কাজটাতেই অনেক সময় লাগবে। বেশি মানুষে যে কোনো কাজ করলে সময় কম লাগবে না, তো মানুষ বেশি সময় কম, উল্টা কথা বলছি। আর মানুষ কম তো সময় বেশি, কম বেশি। বিপরীত কথা বললেই ব্যস্ত সম্পর্ক, মানে উল্টা সম্পর্ক। উল্টা সম্পর্ক হলে ম্যান প্রপোর্শনাল টু 1/d, ব্যস্ত হলে উল্টা দিয়ে সম্পর্ক হয়। আর যদি সরল হতো তাহলে m প্রপোর্শনাল টু d হতো, কিন্তু এখানে সরল সম্পর্ক না, m প্রপোর্শনাল টু 1/d। তাহলে m ইজ ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন হলে একটা ধ্রুবক আনতে হয় কে নট ইজ ইকুয়াল টু যদি একটি ভেদ ধ্রুবক লিখতে হয় 1/d। এই যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে একটা ফর্মুলা পেলাম যেখানে কে ভেদ ধ্রুবক। মনে রাখতে হবে
প্রত্যেকটা অঙ্কে এরকম প্রত্যেকটা অঙ্কে একবার প্রত্যেকটা চলরাশির, এটা তো ধ্রুবক, এগুলোর মান পাল্টাপাল্টি হয়, মানুষ বাড়বে কমবে, দিন বাড়বে কমবে। তো এই যে চলরাশি এমডি, এদের মান একবার দেওয়া থাকবে। এই যে প্রথমবার দেওয়া আছে 50 জন 18 দিন, সেটা বসালাম, এম এর মান 50, ডি এর মান 18, দিয়ে এখানে কে এর মানটা পেয়ে গেলাম। এবার কে এর মানটা এখানে বসিয়ে দিলাম, 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে দিলাম। বসিয়ে দিলে যেটা পেলাম সেটা হচ্ছে মাদার ফর্মুলা। এই যে কে এর মানটা বসিয়ে দিয়েছি, মাদার ফর্মুলা পেয়ে গেলাম। এবার পরে এম এর মান বললে ডি এর মান পাবো, ডি এর মান দেওয়া থাকলে এম এর মান পাবো। এটা হচ্ছে মাদার ফর্মুলা একটা অঙ্কের জন্য, এই নির্দিষ্ট অঙ্কের জন্য। তো এবার কী বলেছে, প্রথম লাইনে তো এম আর ডি দুটোই বলবে, কিন্তু পরের লাইনে একটা বলবে। কার কথা বলেছে, এম না ডি বলেছে। দ্বিতীয় লাইনে বলেছে পুকুরটি 15 দিনে কাটতে হবে, কতজন অতিরিক্ত লোক লাগবে। তাহলে ডি এর মান 15 বসালাম, 15 দিনে কাটতে হবে, তো ডি এর মান 15 বসালাম এই ফর্মুলাতে, কিন্তু এটা মাদার ফর্মুলা। ডি এর মানটা 15 বসালাম, কাটাকুটি করলাম, 60 জন লাগবে। তো 15 দিনে করতে গেলে 60 জন লাগবে, কতজন অতিরিক্ত লোক লাগবে, 50 জন তো ছিলই, তাহলে আরও 10 জন লাগবে। 50 জন ছিল কিন্তু 60 জন লাগবে 15 দিন করতে গেলে, তখন 10 জন বেশি লাগবে আরও, তাই 10 জন উত্তর। 5-এর 4 নম্বর, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কী। যেমন আছে তেমন লিখেছি, এটাকে সমান চিহ্ন করতে গেলে একটা ধ্রুবক আনতে হবে k1, k1 নট ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় থেকে নিয়ে আসছি ভেদ ধ্রুবক k2, k2 নট ইজ ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। 3 নম্বরটা থেকে নিয়ে আসছি z ইজ ইকুয়াল টু k3x। তিনটা আলাদা আলাদা ভেদ, তাই আলাদা আলাদা ধ্রুবক। এবার 1 নং 2 নং 3 নং সমীকরণকে আমি গুণ করলাম, মানে বাম পক্ষগুলো একসঙ্গে গুণ, ডান পক্ষগুলো একসঙ্গে গুণ। তাহলে বাম পক্ষে আছে 1 নং x, 2 নং y, 3 নং z, তাহলে x y z গুণ হলো। ডান দিকে k1y k2z k3x, মানে k1 k2 k3 x y z, ডান দিকটা গুণ করলে k1 k2 k3 x y z, উভয় দিকে x y z বাদ পড়লো, তাহলে k1 k2 k3 ইজ ইকুয়াল টু 1। বলছি ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, উত্তর হচ্ছে ভেদ ধ্রুবক তিনটিকে গুণ করলে সমান 1 পাওয়া যায়। 8 নম্বর, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। এই যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, এটা লিখতে ভুলে গেছি আগের অঙ্কে, গত অঙ্কটাতে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন নির্ণয় করো। তাহলে এতজন কৃষক 5 দিন 18 বিঘা জমি, একবার দেখো প্রথমবার তিনটা জিনিসেরই মান বলে দিয়েছে, তিনটা চলরাশি পরিবর্তনশীল রাশি, আর লাস্টে কি বলে দুটার মান দেবে আর একটা মান বার করতে হবে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন, তা দুটো মান দেওয়া আছে, 3 নম্বরটা বার করব। তো এগুলো অঙ্ক করার সময় এদেরকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। 15 জন কৃষক, কৃষকের সংখ্যা এ মনে করলাম, তোমরা অন্য কিছু লিখতে পারতে, ফার্মার এফ দিয়ে লিখতে পারতে, দরকার নেই, যে কিছু একটা লিখলেই হলো। কৃষকের সংখ্যা এ, জমির পরিমাণ বি, দিন সংখ্যা ডি, ধরে নিলাম এটা, এগুলো চিহ্ন। এবার কার মান বার করতে বলছে, কত দিনে, দিন বার করতে বলছে, তা দিনের সঙ্গে বাকিদের সম্পর্ক নির্ণয় করব। এই দিনের সঙ্গে বাকিদের সম্পর্ক কি, দিন যদি বেশি হয়, দিন বেশি একটা কাজ করতে গেলে কৃষক কম হলেই চলে, কিন্তু দিন যদি কম হয় অল্প দিনে কাজটা করতে হবে। কাজটা একটা স্থির পরিমাণ কাজ আছে, এই যে বলছে কাজের পরিমাণ স্থির, একটা কাজ আছে খুব তাড়াতাড়ি করতে হবে, অল্প দিনে করতে হবে, তা লোক বেশি লাগাতে হবে। তো দিন কমে গেলে কৃষকের সংখ্যা বেশি দরকার, দিন কমে গেলে কৃষকের সংখ্যা বেশি দরকার, কমে বেশি, বিপরীত কথা বলছি, তাই ব্যস্ত সম্পর্ক। আর দিনের সঙ্গে জমির পরিমাণ, কৃষকের সংখ্যা যখন স্থির, বেশি দিন কাজ করব তো বেশি জমি চাষ হবে, অল্প দিন কাজ করব তো অল্প জমি চাষ হবে। কৃষকের পরিমাণটা যদি স্থির হয়, কৃষকের সংখ্যা, তা কৃষক সংখ্যা স্থির হলে বেশি দিনে কাজ করলে বেশি জমি চাষ হয়, অল্প দিন কাজ করলে অল্প জমি চাষ হয়। কৃষক যখন এর সংখ্যা স্থির, তাই অল্প অল্প বেশি বেশি মিলে গেছে, তাই এটা হচ্ছে সরল সম্পর্ক। এই যে দিন সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, তাই এরকম লিখতে হয়, ব্যস্ত হলে উল্টা করে লিখতে হয়। এবারে দুইটা সম্পর্ককে, দুইটা ভেদকে আমরা কম্বাইন করব, যৌগিক ভেদ। কীভাবে করতে হয়, ডান দিকেরটা জাস্ট গুণ করে দিতে হয়,
বাম দিকেরটা একই রকম থাকে, ম্যাচিং থাকে। তো ডি প্রপোর্শনাল টু বি ইন্টু 1/a হবে যৌগিক ভেদে। দেখো যৌগিক ভেদে দুটো ভেদকে একসঙ্গে করেছি, যখন এ বি উভয়ই পরিবর্তনশীল লিখতে হয়। এই ভেদকে আমরা সমীকরণে প্রকাশ করেছি কে ভেদ ধ্রুবক নিয়ে এসে, কে নট ইজ ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। এই যে পেলাম, এবার আমরা কি করব, দেখো এ বি ডি তিনটার চলরাশির মানেই একবার বলে দিয়েছে। এই যে এ, এই যে বি, এই যে ডি। 15 হচ্ছে এ, 18 হচ্ছে বি, ডি এর মান 5, ডি এর মান 5, এর মান 15, বি এর মান 18। এই মানগুলো এখানে বসাবো। কেন? এই যে ধ্রুবকটা অজানা রাশি, ধ্রুবক এটা মান বার করার জন্য তিনটা চলরাশির মান একবার বলতেই হবে। তাই অঙ্কে প্রত্যেকটা অঙ্কে যতগুলো চলরাশি থাকবে একবার সব চলরাশির মান বলে দেবে। বলে দিয়েছে, এখান থেকে কের মানটা বার করলাম। এই কের মানটা এই ম্যান সূত্রে কের মানের জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে মাদার ফর্মুলা পেয়ে গেলাম। এটা হচ্ছে মাদার ফর্মুলা। এবার ডি বি এ যে কোনো দুটার মান বলবে, অন্যটার মান বার করবো। অঙ্ক পাল্টে যেতে পারে, হুবহু কমন নাও পড়তে পারে, ডেটাগুলো পাল্টাতে পারে, কিন্তু পদ্ধতি একই। এখানে কার কার মান বলেছে? দ্বিতীয় লাইনে বলেছে 10 জন কৃষক, এর মান 10 বলেছে। যখন এর মান যখন 10, বি এর মান যখন 12, ডি এর মান কত? এই যে কত দিনে, তাহলে এর মান 10, বি এর মান 12, ডি এর মান কত? এখানে বসাও। এই যে ডি এর মান বেরিয়ে যাবে, এর মান বির মান বসালে বসিয়েছি। 5 দিন আসছে, তাই 5 দিনে চাষ করতে পারবেন। নেক্সট 197 পেজের 14 নম্বর, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। জমির পরিমাণ 2400 যখন, লাঙল 25, সময় লাগতো 36 দিন। কিন্তু এখন ট্রাক্টর কিনেছে, এখন অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করতে পারে। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে? ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। আমরা বুদ্ধি করব, ট্রাক্টর ফ্যাক্টর এখানে নিয়ে আসবো না। আমরা কি করব, যে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতো 25টি লাঙল দিয়ে। তাহলে অর্ধেক জমি মানে 2400 অর্ধেক 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কয়টা লাঙল লাগে? যদি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে 25টি লাঙল লাগে, তাহলে এখন অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কয়টি লাঙল লাগে? যতগুলো লাঙল লাগবে সেই ততগুলো লাঙলের কাজ কে করছে? এখন ট্রাক্টর একাই। তাহলে ট্রাক্টর অতগুলো লাঙলের সমান, তাই ট্রাক্টর কতগুলো লাঙলের সমান সেটা আমরা পেয়ে যাব। যেমন এখানে পেয়েছি একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান। তাই আমরা এখানে লাঙল বার করব। তো ধরি লাঙলের সংখ্যা L, জমির পরিমাণ J, দিনের সংখ্যা D দিয়ে প্রকাশ করি। এবার কার মান বার করতে হবে? লাঙলের মান। তো লাঙলের সঙ্গে বাকি দুটো সম্পর্ক নির্ণয় করব। লাঙলের সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক কী হবে? সরল। লাঙল বেশি তো বেশি জমি চাষ হবে। তো প্রথমে সরল সম্পর্ক, তো সরল মানে ডাইরেক্ট। যখন D স্থির, যে দুটো সম্পর্ক বার করব অন্যটা স্থির। এরপর লাঙলের সঙ্গে দিনের সংখ্যা বার করব। লাঙল বেশি তাহলে কম দিনেই কাজটা হয়ে যাবে। লাঙল কমে গেল তাহলে বেশি দিন লাগবে সময়। তো এটা হচ্ছে কম বেশি উল্টা, তাই ব্যস্ত সম্পর্ক। লাঙলের সঙ্গে দিনের, এই যে ব্যস্ত মানে উল্টাই। লাঙলটাকে বাদিকে কেন রেখেছি? লাঙল বার করবো লাস্টে, ওই জন্য। দুটাকে আমরা যৌগিক ভেদ করলাম, ডান দিকটা গুণ করলাম। যৌগিক ভেদ করলে দুজনেই পরিবর্তনশীল লিখে দিতে হয়। সেই ভেদ থেকে একটা সমীকরণ নিয়ে আসলাম। এবার দেখো, প্রথমবার L, J, D, লাঙল, জমি, দিন তিনটা মান দেওয়া আছে প্রথমবার নিঃসন্দেহে। এই যে লাঙল, জমি, দিন তিনটা মান দেওয়া আছে এক লাইনে। ওই তিনটা মান বসাবো ধ্রুবকের মানটা বার করার জন্য। তিনটা মান বসালাম, ধ্রুবকের মানটা পেয়ে গেলাম। যেই ধ্রুবকের মানটা পেয়ে গেলাম, 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসিয়ে দিলাম, মাদার ফর্মুলা পেয়ে গেলাম, আসল ফর্মুলা।
তিনটা চলরাশি, তিনটা অক্ষর আছে, দুটো অক্ষরের মান দেওয়া থাকবে, 3 নাম্বারটা বার করবো, যারই মান দেওয়া থাকবে না কেন প্রবলেম নাই। এখানে জের মান দেওয়া আছে অর্ধেক জমি, তার মানে জের মান 1200 হয়ে গেছে। ডি এর মান দেওয়া আছে 30 দিনে, তা লাঙল কটা, এই মানগুলো এখানে বসালাম, লাঙল বার হলো 15টা। কিন্তু লাঙলের চাষ করেনি, এই লাঙলের কাজটা একটা ট্রাক্টরই শেষ করেছে, একটা ট্রাক্টরই কমপ্লিট করেছে, তাই একটা ট্রাক্টর এতগুলো লাঙলের সমান কাজ করে। তাই উত্তর হচ্ছে একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে। পেজ 203, 3 নম্বরটা, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিলে কে কত লভ্যাংশ পাবেন হিসাব করো। তাহলে গাড়িটি ক্রয় মূল্য এত টাকা, গাড়িটা কেনার পরে বেচলো এত টাকাই, তো বিয়োগ করলাম কত টাকা লাভ হলো, বেশি টাকায় বেচেছে মানে লাভ 12,500। তারা যে বিজনেসটা করলো, গাড়িটা কেনার সময় মূলধন কি অনুপাতে দিয়েছিল, শোভা মাসুদের 1.5 গুণ, তাহলে শোভা মাসুদের 1.5 গুণ, মাসুদ যদি হয় 1 টাকা, শোভা দিয়েছিল 1.5 টাকা। এটাকে ভাঙলাম, 2 1 2 আর 1 3/2 1:1। এদিকেও 2 দিয়ে গুণ করলাম, এদিকেও 2 দিয়ে গুণ করলাম, এদিকে 2 দিয়ে গুণ করলে 3 বাঁচে, এদিকে 2 দিয়ে গুণ করলে 2 1 2 হয়, 3:2। যে অনুপাতে মূলধন দেয় সেই অনুপাতে তারা লাভ পায়। তাহলে 3 ভাগ পাবে শোভা, 2 ভাগ পাবে মাসুদ। মোট যদি 5 টাকা লাভ হয়, 3 টাকা শোভা পায়, মাসুদ 2 টাকা পায়। তাহলে 5 টাকার মধ্যে 3 টাকা পায় শোভা, 5-এর মধ্যে 3 পায়, 5 টাকা লাভ হলে 3 টাকা পাবে, মূলধনের অনুপাতেই লাভ পাবে। 5 টাকার মধ্যে 3 টাকা, তো লাভ কত হয়েছে এত টাকা, এত টাকার মধ্যে কত টাকা, ওটা দিয়ে গুণ। তাই আনুপাতিক ভাগার, শোভার আনুপাতিক ভাগার হচ্ছে 3/5। মোট 5 টাকার মধ্যে 3 টাকা হচ্ছে শোভার, তাই 5 টাকার মধ্যে 3 টাকা, তাহলে এত টাকার মধ্যে কত টাকা পাবে। মাসুদের লভ্যাংশ, মাসুদের আনুপাতিক ভাগার 2/5, মোট পরিমাণ দিয়ে গুণ করলাম, মাসুদের টাকা পেয়ে গেলাম। 9 নম্বর, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করো। তো এখানে 1 বছরে তাদের টাকা সমানভাবে খাটেনি। বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবু যে 24,000 30,000 টাকা দিয়েছিল সেটা গোটা বছর খেটেছে, কিন্তু 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেয়। 5 মাস পরে দেয়, তো 12 মাসের বছর 5 মাস পরে দিয়েছে, মানে শুধুমাত্র সেই টাকা 7 মাস খেটেছে। তাই সময় যেহেতু পাল্টে গেছে, তাই বছর শেষে সময়ের সাপেক্ষে প্রদীপবাবু ও আমিনা বিবির কার্যকরী মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হয়, প্রদীপবাবুর 24,000 টাকা 12 মাস খেটেছে, তাই ওটা 12 দিয়ে গুণ। প্রদীপবাবুর 4,000 টাকা মাত্র 7 মাস খেটেছে, তাই সেটা 7 দিয়ে গুণ করে যোগ করা হলো। আর আমিনা বিবির ও প্রথমেই দিয়েছিল 30,000 টাকা, আর দেয়নি, ওই 30,000 বেশি টাকা দিয়েছিল, ওই 30,000-এ 12 মাস কেটেছে, তো 30,000-কে 12 দিয়ে গুণ করলাম, করে এদিককার হিসাব ওদিককার হিসাব করলাম, 79:90 আসলো। তো 79:90 তাদের মূলধনের অনুপাত আসলো, কার্যকরী মূলধনের সময়ের সাপেক্ষে। আর মোট লাভ কত হয়েছিল বছর শেষে, 27,716 টাকা। প্রদীপবাবুর লভ্যাংশ কত, এ 79 এ 90, তাহলে মোট 169 টাকা যোগ যদি করি, 169 টাকার মধ্যে 79 টাকা প্রদীপবাবু, তাহলে লাভের বেলাতেও 169 টাকা লাভ হলে এ 79 টাকা পাবে। তাই 169-এর মধ্যে পাই 79 টাকা, তাহলে এত টাকার মধ্যে কত টাকা গুণ করলাম। আনুপাতিক ভাগারকে মোট টাকার পরিমাণ দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রদীপবাবু 12,956, আমিনা বিবি 14,760। এবার পেজ 205, তার সের 1 নাম্বারটার
শর্ট প্রশ্ন আছে শূন্যস্থানের। অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার কয় ধরনের? 2 ধরনের, তাই ড্যাশে 2 বসবে। নেক্সট পেজে 212 উপপাদ্য 41টা ইম্পর্টেন্ট রয়েছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বই থেকে দেখে নেবে, 211 পেজে রয়েছে, উপপাদ্যটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার 227 নম্বর পেজ, লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক। 6 নম্বরে আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তার মানে কি? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? শঙ্কু আকৃতির তাঁবু, তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার, ভূমির ব্যাসার্ধ দেওয়া নেই, ভূমির ব্যাসার্ধ 8 মিটার ধরে নিলাম। তাহলে শঙ্কু আকৃতির তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? শঙ্কু মানে কিরকম? এই মতো। তো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। শঙ্কুর বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তো পাইয়ের মান জানি 22/7, আর আমরা ধরে নিয়েছি, আর এল এর মান 7, সাথে সাথে কাটলো 22, আর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 22 আর বর্গ একক বর্গমিটার। এটা সূত্র দিয়ে বার করলাম, আর এখানে বলেই দেওয়া আছে তার মানটা হচ্ছে 77 বর্গমিটার। তাহলে এটা ইজ ইকুয়াল টু 77 বর্গমিটার। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে গেলাম 7/2 মিটার। তো 7/2 মিটার কি? এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে তার ভূমির ব্যাসার্ধ, 7/2 মিটার হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল বৃত্তাকার যেহেতু পাই আর স্কোয়ার ফর্মুলা, পাই আর স্কোয়ার, পাই বলতে 22/7, আর স্কোয়ার বলতে ডবল আর গুণ। তো আর এর মান হচ্ছে 7/2, তো 7/2 দুবার গুণ করলাম, কাটাকুটি করলাম, 38 পূর্ণ 1/2 বা 38.5 বর্গমিটার হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। নেক্সট, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। এমন একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে যেখানে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তো 11টা লোক আছে তাঁবুতে, এক একটা লোকের জন্য 4 বর্গমিটার ভূমিতে জায়গা লাগে। তাহলে 11টা লোকের জন্য ভূমিতে কত বর্গমিটার জায়গা লাগবে? 11 × 4 = 44 বর্গমিটার ভূমির ক্ষেত্রফল। বাতাস কোথায় থাকে? আয়তনের জায়গাতে। তো এক একটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। একটা লোকের জন্য 20 ঘনমিটার, একটা লোকের জন্য 20 ঘনমিটার। কতগুলো লোক আছে? 11 জন। তাহলে এক একজনের 20 ঘনমিটার হলে 11 জনের জন্য 220, 11 × 2 = 22, 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন। সেটা তাহলে কি? ওটা হচ্ছে শঙ্কুর আয়তন। ঠিকই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তো তাঁবুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা কিছুই দেওয়া নেই, আমরা ধরে নিলাম, ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা h মিটার। তার ভূমিতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, বৃত্তাকার যেহেতু। আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার h। শঙ্কু 1/3 দিতে হয়, আর লম্ববৃত্তাকার চোঙ যদি হতো পাইপের মতো 1/3টাও হতো না। শঙ্কু যেহেতু উপরে সরু হয়ে যাচ্ছে সেজন্য 1/3 মনে রাখার জন্য। তাহলে আর এবং এইচ যদি ব্যাসার্ধ এবং উচ্চতা হয় তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h। প্রশ্ন অনুসারে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা কার সঙ্গে সমান? ওই যে 11 × 4 = 44। আয়তনটা কার সঙ্গে সমান? ওই যে 20 × 11 = 220। এবার কি করব? এই দুটোকে ভাগ করব, পাই পাইয়ে কাটবে, আর স্কোয়ার স্কোয়ার কাটবে, এইচ বাঁচবে। তো এটাকে উপরে দিই, এটা উপরে দিলাম, ওটাকে নিচে দিলাম, এর মান যেটা ওটা উপরে দিলাম, ওর মান যেটা নিচে দিলাম, কাটাকুটি করে 1/3 h = 5। 3টা যদি উপরে যায় গুণ হয়ে যায় তাহলে h = 15। তাহলে h = 15,
এইচ মানে কি শঙ্কুর উচ্চতা, যেটা বার করতে বলেছিল, তাহলে শঙ্কুর উচ্চতা 15 মিটার। এরপরে 228 নম্বর পেজ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হতে পারে না। আয়তনের একক আলাদা, ক্ষেত্রফলের একক আলাদা, তাই তাদের উত্তরটা সমান হতে পারে না, মান সমান হতে পারে না। কিন্তু সাংখ্যমান সমান, মানে সংখ্যাটা সমান। মনে করি এটা 30 ঘনমিটার, এটা 30 বর্গমিটার। 30 ঘনমিটার 30 বর্গমিটার সমান হলো না, ঘনমিটার এটা বর্গমিটার, কিন্তু এই যে 30 সাংখ্যমানটা সমান, ঠিক সেরকম বলছে এখানে সাংখ্যমানটা সমান। তাই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ একক ধরে নিলাম। তার তির্যক উচ্চতা কি হবে? এটা হচ্ছে শঙ্কুর ভূমি, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, তার তির্যক উচ্চতা কোনটা? এটা ওই যেরকম থাকে। তাহলে ভূমি ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেলে তির্যক উচ্চতা পাওয়া যায়। তাই ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার। এই ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে আয়তন, আর পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল সমান। এই যে বলেছে শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। এখান থেকে পাই পাই কাটলাম, একটা আর কাটলো, তাহলে আর এইচ ইজিক্যাল টু 3টা উপরে গিয়ে গুণ হলো, আর এইচ ইজিক্যাল টু 3L। তাহলে আর এইচ ইজিক্যাল টু 3L পেলাম। এই পর্যন্তই স্টপ করলাম। এবার যার মান বার করতে হবে সেটাকে লিখলাম। লেখার পরে এটাকে এইচ স্কোয়ার আর স্কোয়ার লসাগু হলো। তো এইচ স্কোয়ার আর স্কোয়ারকে একসঙ্গে এইচ আর এর হোল স্কোয়ার লিখতে পারি। উপরে কোনাকুনি গুণ, আর স্কোয়ার ইন্টু 1 মানে আর স্কোয়ার, এইচ স্কোয়ার ইন্টু 1 মানে এইচ স্কোয়ার, উপরে যোগ হয়ে গেল। এবার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে কি? এল স্কোয়ার। এই যে পেয়েছি আর স্কোয়ার প্লাস মানে এল স্কোয়ার, তির্যক উচ্চতা এল। তো উপরে লিখলাম এল স্কোয়ার। আর নিচে এইচ আর, এইচ আর মানে কি 3L, তো এইচ আর পরিবর্তে 3L হোল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার কেটে গেল, নিচে 3 স্কোয়ারটা বাঁচলো, 3 স্কোয়ার মানে কি 9, তাহলে 1/9 হচ্ছে উত্তর। পেজ 256 প্রয়োগ করি। এবিসি ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি। 256 নম্বর পেজে আছে প্রয়োগটা, এটা একটু করে রাখবে। নেক্সট 266 পেজের 13 নম্বর কি আছে? 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা। একটা চৌবাচ্চা আছে, একটা চৌবাচ্চা আছে 21 ডেসিমিটার লম্বা, 11 ডেসিমিটার চওড়া, 6 ডেসিমিটার গভীর। 21, 11 আর 6। এখন সেই একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, এখানে অর্ধেক জল আছে, পরিপূর্ণ বলছে না, কারণ সেখানে যদি ওই যে লোহার গোলক সম্পূর্ণ ডুবে, ওই যে ডুবার কথা বলি জলটা বাইরে পড়ে যাবে, সেজন্য পরিপূর্ণ বলছে না, অর্ধেক পূর্ণ। সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবে দেওয়া যায়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? লোহার গোলক ভারী বলে জলের তলে ডুবে যাবে, জলটা উপরে উঠে আসবে। কতটা জল উপরে উঠবে? যত আয়তনের লোহার গোলক ডুবাবো ওই আয়তনের জল উপরে উঠবে। তো লোহার গোলকের মোট আয়তন আর উঠে আসা জলের মোট আয়তন সমান দেখাবো, এই যে এরকম করে প্রশ্ন অনুসারে। তো লোহার গোলকের আয়তনটা বার করি আগে। তো লোহার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেমি, ব্যাসটা 21, তাহলে ব্যাসার্ধ কত? অর্ধেক, 21-এর অর্ধেক 10.5 সেন্টিমিটার, কিন্তু সব ডেসিমিটারে আছে তাই এটাকে ডেসিমিটার বানিয়ে নিলাম, তাই 10 দিয়ে ভাগ করলাম, ডেসিমিটার হয়ে গেল, দশমিকটা এপারে আসলো। তো এরকম লোহার গোলক আছে 100টা, তো 100টা লোহার গোলকের আয়তন কত? 100 ইন্টু একটা গোলকের আয়তন, একটা গোলকের 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবার চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 21, প্রস্থ দেওয়া আছে 11, এই 6 উচ্চতাটা আমাদের কাজে লাগবে না, এটা বেকার। তাহলে কতটা উপরে উঠবে? মনে করলাম জল এতটা আছে,
মনে করলাম এক্স ডেসিমিটার উপরে উঠলো। এবার এক্স ডেসিমিটার যদি উপরে ওঠে তা আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমকোণী চৌপলের, তো দৈর্ঘ্য 21, প্রস্থ 11, উচ্চতা মনে করলাম এক্স। যেটা জল উঠলো সেই উঠা জলের আয়তন নির্ণয় করছি। ধরি গোলকগুলি জলে ডুবালে জলতল উপরে উঠবে এক্স ডেসিমিটার, তাহলে উঠন্ত জলের আয়তন বা উপরে ওঠা জলের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলাম। এটা যে যতটা জল উপরে উঠলো, কার জন্য উঠলো? গোলকগুলো ডুবাইছি বলে, তাই গোলকগুলোর আয়তন আর যে জলটা উঠলো তার আয়তন সমান, দুটাকে সমান দেখাচ্ছি। এখান থেকে এক্স নাম্বার করলাম 2.1। এবার এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে মনে হলো, তাই পেজ 98 11 1 নম্বরটা দিয়েছি। এক্স ডিভাইড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়ালস টু জেড ডিভাইড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0 হলে দেখাও যে প্রত্যেকটার মান, প্রতিটা অনুপাতের মান 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। এই অঙ্কটা অত্যন্ত সহজ, কিছুই করতে হবে না, জাস্ট সংযোজন প্রক্রিয়ায় এ একটা অনুপাত এ একটা অনুপাত এ একটা অনুপাত তিনটা সমান, তো তাই সংযোজন প্রক্রিয়ায় প্রতিটা অনুপাতের মান ডাইরেক্ট লিখে দিতে হবে। সংযোজন প্রক্রিয়ায় প্রতিটি অনুপাতের মান, সংযোজন প্রক্রিয়ায় পাই প্রতিটি অনুপাতের মান। কীভাবে করতে হয় সংযোজন প্রক্রিয়া নিশ্চয় জানো। এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু সবার উপরের গুলো একসঙ্গে যোগ, লবগুলো একসঙ্গে যোগ, ডিভাইড বাই সবার হরগুলো একসঙ্গে যোগ, তাহলে পেয়ে যাব প্রতিটা অনুপাতের মান। তাই করেছি, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করেছি, নিচেরগুলো সব যোগ করেছি। এই যে দেখো প্রতিটা অনুপাতের মান কি, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেরগুলো সব একসঙ্গে জেড। লেখার পরে অত্যন্ত সহজ, এক্স এ আছে একবার, এক্স বি আছে একবার, এক্স সিও আছে একবার, তো তাদের থেকে এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস সি। অনুরূপে ওয়াইয়ের বেলাতেও ওয়াই এ আছে, ওয়াই বি আছে, ওয়াই সি আছে, তো ওয়াই এ ওয়াই বি ওয়াই সি থেকে ওয়াই কমন নিলে কী থাকবে? এ প্লাস বি প্লাস সি। ঠিক সেরকম জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এরকম হয়ে যাওয়ার পরে দেখো এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি। এবার আমরা নিচের প্রত্যেকটা পদ থেকে এ প্লাস বি প্লাস সিকে কমন নেব। এখান থেকে এ প্লাস বি সি কমন, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন। এখান থেকে পড়ে থাকলো তাহলে এক্স ভিতরে, এখান থেকে পড়ে থাকলো ওয়াই ভিতরে, এখান থেকে পড়ে থাকলো জেড ভিতরে। এবার প্রশ্ন আরেকটা দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0। এটা 0 না, তাহলে উপর নিচে কেটে দেওয়া যায়, উপর নিচে কেটে দিলাম, তাহলে উপরে আর কিছুই নেই মানে 1, নিচে এ প্লাস বি প্লাস সি। এটা কি? প্রতিটি অনুপাতের মান। সংযোজন প্রক্রিয়া করলে প্রত্যেকটা অনুপাতের মান পাওয়া যায়, তাই এটা হচ্ছে প্রতিটা অনুপাতের মান। আজকের জন্য এই পর্যন্তই। সাজেশনের অন্তিম পর্ব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি। সাজেশনে নিশ্চয়ই ভালো কিছু অঙ্ক কমন পাবে, তবে ডেটা চেঞ্জ করেও কিছু কিছু অঙ্ক আসতে পারে সেম টাইপের, কিন্তু ডেটা একটু পরিবর্তিত হতে পারে। তাই অঙ্কগুলো বুঝে নিলে ডেটা পরিবর্তন হলেও কারো অসুবিধা হওয়ার কথা নয়। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি। থ্যাংক ইউ।